আগুনে পড়ল ঢাকা শিশু হাসপাতালের আইসিইউ, রোগী স্বজনদের মাঝে আতঙ্ক, স্বাভাবিক হয়নি কার্যক্রম। তাড়াতাড়ি করে বের হইছে আর আমার ছেলেটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। আইসিইউর ভিতরে সব বাচ্চা আছে, কিন্তু এই বাচ্চাগুলো এখন বর্তমানে অক্সিজেনের লেগে খুব সমস্যার ভিতরে আছে। অক্সিজেনের সমস্যা, দ্রুত যদি অক্সিজেনের ব্যবস্থা না হয় তাহলে বাচ্চা রিস্ক আছে। তীব্র গরমে পড়ছে দেশ, জনজীবনের চরম ভোগান্তি। চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় হিট অ্যালার্ট থাকবে কয়েকদিন। আমার কোনো উপায় নাই, তো বাধ্যগতভাবে মনে করো সালাই লাগে, কারণ পিকআপ তো আর মনে করে গরম মানে না। এ ভাড়া টাড়া মারতে পারছি না, গা ঘাইনে একেবারে ভিজে যাচ্ছি। কষ্ট হচ্ছে, যেমন তাপমাত্রা বেশি, কষ্ট হচ্ছে, পানি পিপাসা লাগছে। অগ্নিসন্ত্রাসের জন্যই বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা, বিচার হবে দ্রুত। কৃষক লীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। টনক নড়ল পলকের, হাসপাতালে দেখতে গেলেন নির্যাতিত চেয়ারম্যান প্রার্থীকে, প্রকাশ্যে চাইলেন ক্ষমা। সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদের কেউ থাকে, আমার কোনোই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না। এবং মালয়েশিয়ায় বাংলাদেশ অভিবাসীদের করুণ অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করল জাতিসংঘ, প্রতিশ্রুতি অনুযায়ী মেলেনি কর্মসংস্থান। সংবাদপত্রে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফার্নাস জুই। আগুনে পড়ল রাজধানীর শিশু হাসপাতালের সবচেয়ে স্পর্শকাতর ইউনিট আইসিইউ। ফায়ার সার্ভিসের প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে পুরো কার্ডিয়াক আইসিইউ বিভাগ। ফলে চিকিৎসাধীন গুরুতর শিশুদের স্থানান্তর করা হয়েছে অন্য হাসপাতালে। ধারণা করা হচ্ছে এসি থেকে আগুনের সূত্রপাত। ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট। এই ধ্বংসস্তূপ দেখেই ধারণা করা যায় কি ভয়াবহ আগুনে পুড়েছে রাজধানীর আগারগাঁওয়ের ঢাকা শিশু হাসপাতাল। 1 ঘন্টার আগুনে পুড়ে গেছে হাসপাতালের 5ম তলার পুরো কার্ডিয়াক আইসিইউ বিভাগ। আগুন যখন পুরোপুরি নিয়ন্ত্রণে, তখনও আইসিইউতে থাকা ভেন্টিলেটরগুলো জ্বলছিল নিভু নিভু করে। তবে সিটগুলো পুড়ে ছাই। এসি দেখে বোঝা যায় ঘটনা কত ভয়াবহ। এটা কিছু জানি না, এনে কেউই ছিল না, খালি দাও দাও করে ওইটার ভিতর আগুনটা ধরে উঠছে। মেরে নিয়ে তাড়াতাড়ি করে বের হইছে আর আমার ছেলেটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ নি তার হায়াত নেক হায়াত বাড়াই দে। 5 তলার আইসিইউ থেকে প্রথমত আগুনটা লেগেছে, ঠিক আছে? লাগার পর আমি সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল দিছি। আগুন দেখে দিক বিদিক ছুটাছুটি শুরু করেন রোগীর স্বজনরা। ডাক্তার, আনসার এবং রোগীর স্বজনদের সহযোগিতায় আইসিইউতে থাকা শিশুদের দ্রুত সরিয়ে নেওয়া হয় হাসপাতালের অন্য বিভাগে। আগুন লাগছে আপনার 5 তলায়, আমরা 4 তলায় 5 তলায়, কিন্তু আমগো বাচ্চা তো আপনার এই লাইফ সাপোর্টে আছে, আইসিইউর ভিতরে সব বাচ্চা আছে, কিন্তু এই বাচ্চাগুলো এখন বর্তমানে অক্সিজেনের লেগে খুব সমস্যার ভিতরে আছে। লাগছে তখন বাচ্চাদের হিমোডায়ালিসিস চলতেছে অলরেডি, তখন বিদ্যুৎ অফ করে দিয়েছে, এখন আইপিএসের মাধ্যমে ডায়ালিসিস সম্পন্ন করছে, এখন বাচ্চা অক্সিজেনের সমস্যা। শিশুদের নিয়ে অনেক অভিভাবক হাসপাতালের বাইরের ফ্লোরেও অবস্থান নেন। এ সময় প্রচন্ড গরমে ভোগান্তিতে পড়ে শিশুরা। আমি আমার বাচ্চাটা নিয়েছি, আর 2টা বাচ্চার মাথার উপরে, সিটের মাথার উপরে, কিন্তু হ্যাঁ কোনো মানুষই যাইতে দেয় না। আমি বাইরে আয়া করছি, সবাই আগে বাচ্চাকে নিয়েই বেরোইছে, কারণ আগে নিজের বাচ্চা এখন সুস্থ থাকলে হয়। নিজে বাচ্চা নিজে মরলেও কোনো সমস্যা নেই, কিন্তু নিজের বাচ্চাকে সবার আগেই বাঁচানো উচিত। আইসিইউতে থাকা গুরুতর শিশুদের পার্শ্ববর্তী হাসপাতাল সোহরাওয়ার্দীতে স্থানান্তর করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক। প্রত্যেকটা বিছানা রোগীগুলো কিন্তু আমরা ঠিকমতো অন্যান্য হাসপাতাল প্লাস আমাদের নিজস্ব সিসিএমডি থেকে, আমাদের কার্ডিয়াক আইসিইউ থেকে, আমরা পিআইসিইউ আছে, আমাদের এইচডিইউ আছে, আমাদের এনআইসিইউ আছে, এই সমস্ত রোগীগুলোকে কিন্তু আমরা সরাই। আগুনের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান কিভাবে লেগেছে আগুন তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। ওইখানে যে জিনিসগুলি আছে, শুধু এসি না, চেয়ার টেবিল থেকে শুরু করে যতগুলি জিনিস আছে সবকিছু খুঁটিয়ে দেখে তদন্ত কমিটি আমাদেরকে জানাবেন, শুধুমাত্র একটা এসি বা একটা ফ্যান দিয়ে না। হ্যাঁ, তবে ফায়ার সার্ভিস প্রাথমিক ধারণা করছেন এসি থেকেই হতে পারে আগুনের সূত্রপাত। আমরা কোনো হতাহত পাইনি, প্রথমেই থেকেই ভিতরেও আটকা পড়ে যারা ছিল দ্রুত বের হতে সক্ষম হয়েছে, আমরা ওদেরকে বের করেছি এবং সেক্ষেত্রে ভিতরেও আগুন নির্বাপন পরবর্তী সময়ে আমরা পুরোটা সার্চ করে দেখেছি। ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় দুপুর 1:30টায় লাগায় আগুন নিয়ন্ত্রণে আসে 2:40 মিনিটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয় নৌবাহিনীও। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা, এতে অতিষ্ঠ জনজীবন। জেলায় জেলায় হিট অ্যালার্ট জারি করে চলছে মাইকিং।
আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। আসছে সপ্তাহে তাপদাহ আরও বাড়বে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মী মাইনুদ্দিন আরিফ, খায়রুজ্জামান সেতু ও মীর শিশিরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন জুবাইর রাজিন। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। মেহেরপুরে গরমের তীব্রতা এতটাই বেশি যে অনেক সড়কে গলে গেছে পিচ। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী মানুষের। ক্লান্ত দেহে কিছুটা জিরিয়ে নেয়ার চেষ্টা। অনেকে ভিড় করছেন সড়কের পাশের শরবতের দোকানগুলোতে। তীব্র তাপদাহে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। লোক তো গরমে অতিষ্ঠ যাচ্ছে, ভাড়া মতো তেমন নেই, লোকে আসলে ক্লান্ত হয়ে যাচ্ছে, লোকে রাস্তাঘাটে চলতে পারতেছে না, এতটা অতিরিক্ত গরম পড়তেছে। যে তাপ রোদের, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। এত পরিমাণ তাপমাত্রা যে গা হাত পা পুরো জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের থেকে তাপমাত্রা অনেক বেশি। 4 দিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। শুক্রবার এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 41.3 ডিগ্রি। তীব্র তাপদাহ নিয়ে 2 দিন ধরেই হিট অ্যালার্ট জারি করে চলছে মাইকিং। রাজধানী ঢাকাতেও পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউই। আমার কোনো উপায় নাই, তো বাধ্যগতভাবে মনে করো সালাই লাগে, কারণ পিকআপ তো আর মনে করে গরম মানে না। অন্যান্য বছরের থেকে এবার ধরেন ঢাকায় প্রচুর গরম পড়তেছে, আর হিউমিডিটিও অনেক বেশি, এর জন্য ধরেন ঘামও শোকাচ্ছে না, আর বেশি অস্বস্তিটা ফিল হচ্ছে বেশি। এখন কি করবো, আমাদের তো এখন চলতে হবে, গরম হইলে তো করার নাই কিছু। খুলনা অঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস বলছে আসছে সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে। এই এপ্রিল মাস যেহেতু উত্তপ্ত মাস এবং এই সময় প্রকৃতি একটু বিরূপ থাকে, এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ সেটা এপ্রিল জুড়েই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও এই তাপপ্রবাহের আওতাধীন এরিয়া 21 তারিখের পর কোথাও কোথাও বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের কিছু অংশে কমে যেতে পারে। প্রচণ্ড গরমে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণভবনে নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস, নৈরাজ্য আর অগ্নি সন্ত্রাসের মতো অপরাধেই মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এগুলো দ্রুত শেষ করা উচিত। জয় যাদবের রিপোর্ট। প্রতিষ্ঠার 52 বছর পূর্তিতে কৃষক লীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা। শুক্রবার সকালে গণভবনে শুভেচ্ছা বিনিময় শেষে শেখ হাসিনা 2001-এর নির্বাচন পরবর্তী বিএনপি জামাত জোটের সহিংসতার চিত্র তুলে ধরেন। বলেন, সেই ধরনের কোনো প্রতিশোধ নেয়নি আওয়ামী লীগ। তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনো কথা বলার সুযোগ পাই। নেতাকর্মীদের মামলার সংখ্যা নিয়ে বিএনপির নেতারা যা বলছেন তার সাথে ভিন্ন মত পোষণ করেন শেখ হাসিনা। 60 তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে, তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে বাংলাদেশের যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি। প্রধানমন্ত্রী জানান, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক মামলা নয়। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা, তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা। ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নি সন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই তো 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটালো, এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের মধ্যে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তবে এই মামলাগুলি আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। এ সময় কৃষি উৎপাদন ব্যবস্থা সমবায় ভিত্তিক করার পরামর্শ দেন সরকার প্রধান। আমাদের ওই সমবায় ফিরতে হবে, সমবায় করতে হবে। যার যার জমি থাকবে, ফসল উৎপাদন যখন হবে, উৎপাদিত ফসলের একটা অংশ মালিকরা পাবে, যে শ্রম দেবে আমার কিষানি তারা পাবে একটা অংশ, আর একটা অংশ থাকবে সরকারের কাছে ওই সমবায়ের মাধ্যমে, যেন এই সমস্ত কৃষি উপকরণগুলি অর্থাৎ সার, বীজ বা সেচ এবং চাষ করা, ধান কাটা, এই সব কিছু ব্যবস্থা এর মাধ্যমে হবে।
বিশ্বের নানা প্রান্তে চলছে যুদ্ধ, এজন্য নিজেদের খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। বলেন, পরনির্ভরশীলতা কমিয়ে হতে হবে সাশ্রয়ী। আমাদের উৎপাদন বাড়াতে হবে, আপৎকালীন সময় মজুদ রক্ষা করতে হবে, সাশ্রয়ী হতে হবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ কোনো বিপদে নেই, বিপদে আছে বিএনপি। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় দলের কেন্দ্রীয় নেতারা জানান, বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো চলছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। নির্বাচন শেষ হলেও দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে উল্লেখ করে কেন্দ্রীয় নেতারা নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন। আজকে কৃষক লীগ অত্যন্ত শক্তিশালী একটা সংগঠনে রূপান্তর হয়েছে। সেই সংগঠনকে আরো শক্তিশালী শক্তি অর্জন করে আমাদের প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা পর্যায়ে আমাদের শক্তিশালী সংগঠন গড়ে তুলে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত যাতে আমরা মোকাবেলা করতে পারি, আর সেই ষড়যন্ত্রকারী চক্রকারীদের দাঁত ভাঙা আমরা জবাব দিতে পারি, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এই বিএনপি জামাতিদের, দুঃশাসকদের, দুঃসময়ের দুর্নীতিবাজদের, দুঃসময়ে মানুষের দুঃখ বেদনাকে পুঁজি করে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, যারা দেশের মানুষের জন্য আশীর্বাদ নয় অভিশাপ হিসাবে বারবার আবির্ভূত হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, কৃষক লীগের গুলশান বাড়িধারায় থাকার দরকার নেই। আমি তো মনে করি না বাংলাদেশ কৃষক লীগের ধানমন্ডি শাখা, বনানী শাখা, গুলশান শাখা, বাড়িধারা শাখা এসবের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এক সময় এমনও ছিল, শুনতাম কুয়েতে কৃষক লীগ, কাতারে কৃষক লীগ। বিএনপি বিপদে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মীরাও দলটির ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তিত। নিজেরা বিপদে আছে, দেশকে বলে বিপদে আছে, বাংলাদেশ বিপদে। শেখ হাসিনা যতক্ষণ আছে ইনশাআল্লাহ বাংলাদেশ তার যথাযথ উচ্চতায় অধিষ্ঠিত। দেশের অর্থনীতি বাঁচাতে কৃষককে বাঁচাতে হবে বলে জানান ওবায়দুল কাদের। ঢাকা জেলা উত্তর কৃষক লীগ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এদিকে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে সরকারি নাশকতার মামলা দিচ্ছে বলে দাবি করেছেন দলটির নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে একথা জানান তারা। হুঁশিয়ারি দেন, ক্ষমতায় ফিরলে আওয়ামী লীগ নেতা কর্মীদেরও ছাড় দেওয়া হবে না। সাইফুল রিপোর্ট। বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে জিয়া প্রজন্ম দল জেপিডি। গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এতে যোগ দিয়ে নেতারা অভিযোগ করেন, বিদেশিদের প্রশ্রয় দিতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। বলেন, দেশের মানুষ 7 জানুয়ারির ভোট প্রত্যাখ্যান করলেও ক্ষমতাসীনরা মিথ্যাচার করছে। এই দেশকে বিদেশি প্রভুদের হাতে যেন প্রশ্রয় দেওয়া যায়। আমার নেত্রীকে দীর্ঘদিন তার অন্তরীণ রাখার অন্যতম কারণ হচ্ছে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে যেন পাচার করা যায়। গত 7 তারিখে নির্বাচন হয়েছে, একটি দামি নির্বাচন, সেখানে ভোট হয়নি। তারপরেও এই সরকার তাহা মিথ্যা কথা, ওতে তাদের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তারা নাকি ভোটে নির্বাচিত। এদেশের মানুষ আর ধাপ্পাবাজি রাজনীতি পছন্দ করে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, নেতাকর্মীদের কারাগারে নিয়ে আন্দোলন দমানো যাবে না। আজকে কার নামে মামলা নাই? বিএনপি করলে যে মরে গেছে, যে কবরে চলে গেছে, তার নামেও মামলা আছে। যে কবরে চলে গেছে তারও সাজা দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার না আসবে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে না পাবে, ততদিন বিএনপি আন্দোলন করেই যাবে। আওয়ামী লীগকে বাইরে রেখে, বিএনপিকে জেলে রেখে এই দেশে শান্তি আসবে না। এই দেশে শান্তি আসতে হলে
আওয়ামী লীগকে জেলে রাখতে হবে, বিএনপিকে বাইরে থাকতে হবে। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী দাবি করেন, রাজনৈতিক কারণেই বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা দেয়া হচ্ছে তা প্রমাণিত। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকামী, গণতন্ত্রকামী, সত্য কথা যারা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে। ক্ষমতার পতন হলে আওয়ামী লীগ নেতা কর্মীদেরও একদিন বিচার হবে, হুঁশিয়ারি দেন রিজভী। অন্যায় করে রাষ্ট্র ক্ষমতাকে কবজায় নিয়ে আপনি যে প্রতিশোধের খেলায় মেতে উঠেছে, এই খেলায় আলটিমেটলি আপনি পরাজিত হবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। সীমানা দেয়াল ভেঙে বাস ঢুকে গেল বিমানবন্দরের 3rd টার্মিনালে, নিহত 1। রাজশাহীতে ট্রাকের চাপায় 3 মোটরসাইকেল আরোহীর মৃত্যু। উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিলের জেরে শ্যালকের একমাত্র প্রতিদ্বন্দ্বীকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিত দেলোয়ারকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, দোষীরা ছাড় পাবেন না। রাজশাহী থেকে কাজী শাহিদের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। গেল সোমবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাটোর জেলার নির্বাচন অফিসে গেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে গাড়িতে তুলে নেওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় দেলোয়ারকে জোর করে গাড়িতে তুলছেন কয়েকজন। দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেলের বিরুদ্ধে। আলোচিত এই লুৎফুল কবির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। পরে অপহৃত দেলোয়ার হোসেন সহ 4 জনকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে দেখতে শুক্রবার সকালে রামেক হাসপাতালে যান প্রতিমন্ত্রী পলক। দেলোয়ার সহ 4 জনের চিকিৎসার খোঁজ খবর নিয়ে চিকিৎসা ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন তিনি। যিনি আহত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা ভাই, তার চিকিৎসার জন্য আমি দেশের বাইরে থেকেই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অত্যন্ত সুযোগ্য দায়িত্বশীল পরিচালক শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং উনি খুব আন্তরিকতার সাথে বরাবরের মতোই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের দায়িত্বশীল যারা চিকিৎসকবৃন্দ আছে তারা দ্রুত তাকে আইসিইউতে নেন। এ ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। প্রাথমিক যে তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ এবং আদালতে যে আইনগত যে স্বীকারোক্তি, তো তার ভিত্তিতে পুলিশ অনুসন্ধান করছে, তদন্ত করছে। তার প্রেক্ষিতে যাই তদন্তে আসবে, যারাই এর সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে কোনো প্রভাব খাটাবে না, কেউ প্রভাব মুক্তভাবে তারা ব্যবস্থা নেবে। সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদের কেউ থাকে, আমার কোনোই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না। অপহরণের পেছনে প্রতিমন্ত্রী পলকের শ্যালক রুবেলের হাত আছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের মানবেতর জীবনযাপন নিয়ে হতাশা প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে অবৈধ উপায়ে দেশটিতে শ্রমিক নিয়োগে কাজ করা নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে তদন্তেরও আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘ বলছে, কর্মসংস্থানের আশায় সরকারি নিয়ম মেনেই দেশটিতে যান অনেক বাংলাদেশি, তবে প্রতিশ্রুতি অনুযায়ী মেলেনি কর্মসংস্থান। এতে চরম বিপাকে তারা। অনেকের ভিসার মেয়াদ শেষ করতে বাধ্য করা হয়। ফলে এই অভিবাসীরা গ্রেপ্তার, আটক, দুর্ব্যবহার এবং নির্বাসনের ঝুঁকিতে পড়েছেন। এই অবস্থায় বাংলাদেশি শ্রমিকদের যেন কোনো শোষণ ও মানবাধিকার লঙ্ঘন করা না হয়, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রসিডিউরস। রাজধানীতে এবার বেপরোয়া গতির বাসের ধাক্কায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের বাউন্ডারি ভেঙে প্রাণ গেল একজনের। নিহত মাইদুল ইসলাম সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল 10টার দিকে রায়দা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় সড়কে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে গুরুতর আহত ওই মোটরসাইকেলের চালককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
তবে বাসটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলছে পুলিশ। রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর এলাকায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল 4:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী নগরীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর জানান, দুটি মোটরসাইকেলে 5 জন আরোহী বিকেল 4টার দিকে শহরের দিকে বেড়াতে যাচ্ছিল। তারা মুরারিপুর এলাকায় যাওয়ার পর নগরী থেকে ছেড়ে যাওয়া একটি ড্রাম ট্রাক মোড়ে বাঁক নিতে যায়। এ সময় সামনে একটি অটোরিকশা পড়ে গেলে ট্রাকের চালক অটোরিকশাকে সাইড দিতে গিয়ে 2 মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও 2 জন গুরুতর আহত হন। সংবাদ রাতে আরও থাকছে। শান্তিপূর্ণভাবে শেষ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। ভোট ঘিরে এফডিসিতে সারাদিন তারার মেলা। আশা করছি শেষ অবধি একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছি আর কি। আমরা আসলে শিল্পীদের জয়টাই চাই, শিল্পীরা যাকে জয়যুক্ত করবে সেটাই তো মানতে হবে। নিরপেক্ষভাবে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ যে কমিটিটা হবে সেই কমিটি নিরপেক্ষভাবেই থাকে। কুষ্টিয়ার দৌলতপুরে বিলের দখল নিতে গিয়ে দুপক্ষের সংঘর্ষে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার বেলা 11:30টার দিকে উপজেলার বিল বোয়ালিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী শাহেদকে কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা 11:30টার দিকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে বিল বোয়ালিয়া নামক জলাধার দখলে নিতে যান। এ সময় বিলের বৈধ ইজারাদার বলে দাবি করা রাজীব ও মতিন সহ বেশ কয়েকজন বিলের দখলে বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত 13 জন আহত হন। আজ থেকে কার্যকর হলো ভোজ্য তেলের নতুন দাম, তবে খুচরায় এখনও আগের দামই মিলছে। ঈদের পর কিছুটা স্বস্তি সবজির বাজারে। ডিমের দাম আগের মতো থাকলেও ব্রয়লার ও সোনালী মুরগি কেজিতে বেড়েছে 20 টাকা। তবে আগের চড়া দামে স্থিতিশীল আছে চালের বাজার। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বৃহস্পতিবার প্যাকেট ও বোতলজাত ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা বৃদ্ধির ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে খুচরা বাজারে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে পুরনো বোতল। নতুন অর্ডার দিলে 167 টাকায় বিক্রি করতে হবে বলে জানান বিক্রেতারা। ডিস্ট্রিবিউটরের কাছে আসবে, তারপরে আমাদের কাছে আসবে। এখনও কোনো কোম্পানি আসে নাই। 5 লিটার 2 লিটার 1 লিটার আছে, সব দিছে, আগের রেটেই দিছে। নতুন মাল এখনো ঢোকে নাই, 2-1 দিনের ভিতরে হয়তো নতুন মাল পাওয়া যাবে। ঈদের পর বাজারে নিম্নমুখী সবজির দর 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। 2-4 দিন বাড়তি ছিল, এখন আবার সবকিছু আগের মতো হয়ে গেছে। অনেক ট্রাক ঢুকতেছে চারদিক দিয়ে, সবজির অভাব নাই, যত পাইকার হচ্ছে তার বিক্রি করে ওভারলোড থাকতেছে। তবে সরবরাহ বেশি থাকার পরও এমন দামে অখুশি ক্রেতারা। খুচরা বাজারের এ দামকেও অস্বাভাবিক বলছেন তারা। সরবরাহ দেখেন প্রচুর আছে, কিন্তু সরবরাহ থাকার পরও এখন দাম অত্যাধিক বেশি। রমজান বাইরে যাওয়ার পরে কমা দরকার, সেই কমাটা কবে নিতে। আর সব ধরনের মাছে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। এমন দাম বৃদ্ধির কোনো কারণ দেখছেন না ক্রেতারা। ডিমের দাম 120 টাকা থাকলেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 টাকায়। ঈদের 1 সপ্তাহ আগে যেরকম ছিল এখনো তাই আছে, দাম কমে না। প্রতি কেজি মালে 15-20 টাকা পার কেজি দেবে, আবার 1 সপ্তাহ পর আবার স্থিতিশীল হয়ে যাবে, মালটা দামি হবে, আবার দাম কমে যাবে। ছোট ছোট মাছ নিলাম, চিংড়ি মাছ 1050 এরকম দাম। মাছের দাম প্রচুর, মনে হয় একটা সিন্ডিকেট, একজন চাইলে ওইটাই দিতে হয়। চালের দামও স্থিতিশীল। ঈদের পর আর দাম বাড়েনি বলে জানান বিক্রেতারা। তবে চালের ধরন ও দাম লেখা বস্তা এখনো মিলছে না বাজারে। চালের দাম আগের মতনই আছে। 28 চাউল আমরা ঈদের আগে যেরকম বিক্রি করছি এখন বিক্রি করতেছি। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের জন্য আরো ভালো হবে। গাড়ি থাকলে আমাদের বিক্রি করতে সহজ হবে আরো। ঈদের পর আলু ও পেঁয়াজ কেজিতে বেড়েছে 10 টাকা, আর আদা রসুন বেড়েছে 20 টাকা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। রাতে ঘোষণা হতে পারে ফলাফল। এর আগে ভোট ঘিরে তারকা শিল্পীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। সার্বিক পরিবেশে সন্তোষ জানান প্রার্থী ও ভোটাররা। আরও জানাচ্ছেন জুবাইর রাসিন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট দিচ্ছেন সদস্যরা। সমিতি কার্যালয়ে শুক্রবার সকাল 9টার পরিবর্তে 9:30টায় শুরু হয় ভোট গ্রহণ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে নায়ক নায়িকা সহ শিল্পীরা আসতে থাকেন এফডিসি প্রাঙ্গণে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারকায় পূর্ণ হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। গান গেয়ে ভোট চাইতে দেখা গেছে দুই প্যানেলের সদস্যদের। ভোট কেন্দ্রের প্রবেশ পথে লাইনে দাঁড়িয়ে ভোট চান রত্না, সুব্রত, নাসরিন, নানা শাহ, অমিত হাসান, জয় চৌধুরী সহ বেশ কয়েকজন। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানান নিপুণ আক্তার, ইমন ও অমিত হাসান। যাকেই ফোন করে যার কাছে ভোট চাই সেই তো বলে যে ভোট দিব। এখন বাকিটা দেখা যাক, ভোটারদের উপরে নির্ভর করবে, কারণ কেউ এখনো পর্যন্ত হতাশ করেনি। সবাই বলছে যে ইনশাল্লাহ ভোট দিব। আমরা আসলে শিল্পীদের জয়টাই চাই, শিল্পীরা যাকে জয়যুক্ত করবে সেটাই তো মানতে হবে। খুব ভালো পরিবেশ এবং এখন পর্যন্ত আনন্দময় একটা মুহূর্ত দেখছি, সবার মধ্যে আনন্দ উৎসব। আমার মনে হয় এবার একটা বেস্ট নির্বাচন আমরা দেখবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস মাহমুদ করিম নিপুণ প্যানেলের জয় হবে। শিল্পী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে প্রবেশ পথ সহ এফডিসি জুড়ে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন মিশা ডিপজল পরিষদের সদস্য সুচরিতা ও আলেকজান্ডার বো। যারা দায়িত্বশীল তারা তো অবশ্যই ভোট দেবে। আশাবাদী সব সময় সবার নিজের প্যানেল নিয়ে আশাবাদী থাকে, তো অবশ্যই আমি আশাবাদী। মিশা সদাগর ডিপজল সাহেবের প্যানেল, এই প্যানেলটি যদি জয়যুক্ত হয় তাহলে ইন্ডাস্ট্রির জন্য, আমাদের চলচ্চিত্র শিল্পীর জন্য অনেকটাই উপকার বয়ে আনবে। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। এবার মোট ভোটার 570 জন। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগুনে পুড়ল ঢাকা শিশু হাসপাতালের আইসিইউ, রোগী স্বজনদের মাঝে আতঙ্ক। স্বাভাবিক হয়নি কার্যক্রম। বের হইছে আর আমার ছেলেটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। আইসিইউর ভিতরে সব বাচ্চা আছে, কিন্তু এই বাচ্চাগুলো এখন বর্তমানে অক্সিজেনের লেগে খুব সমস্যার ভিতরে আছে। অক্সিজেনের সমস্যা, দ্রুত যদি অক্সিজেনের ব্যবস্থা না হয় তাহলে বাচ্চা রিস্ক আছে। তীব্র গরমে পড়ছে দেশ, জনজীবনের চরম ভোগান্তি। চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় হিট অ্যালার্ট থাকবে কয়েকদিন। আমার কোনো উপায় নাই, তো বাধ্যগতভাবে মনে করো সালাই লাগে, কারণ পিকআপ তো আর মনে করে গরম মানে না। এ ভাড়া টাড়া মারতে পারছি না, গা ঘাইমে একেবারে ভিজে যাচ্ছি। কষ্ট হচ্ছে, যেমন তাপমাত্রা বেশি, কষ্ট হচ্ছে, পানি পিপাসা লাগছে। অগ্নিসন্ত্রাসের জন্যই বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা, বিচার হবে দ্রুত। কৃষক লীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। টনক নড়ল পলকের, হাসপাতালে দেখতে গেলে নির্যাতিত চেয়ারম্যান প্রার্থীকে, প্রকাশ্যে চাইলেন ক্ষমা। সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদের কেউ থাকে, আমার কোনোই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না। এবং মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের করুণ অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করল জাতিসংঘ। প্রতিশ্রুতি অনুযায়ী মেলেনি কর্মসংস্থান। এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।